আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু প্রশ্নটা পড়ব। আমাদের ১ নম্বর সৃজনশীল প্রশ্ন এবং ২ নম্বর সৃজনশীল প্রশ্ন, দুইটা প্রশ্ন একই প্যাটার্নের প্রশ্ন। তো যারা ১ নম্বর সৃজনশীলের ক্লাসটা করেছো তোমাদের জন্য ২ নম্বর সৃজনশীল বোঝাটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি কি বলা আছে। আমাদের প্রশ্নে বলেছে, আমরা একটু যদি খেয়াল করে দেখি, তাহলে একটু বড় করে দেই, তাহলে তোমাদের আরো দেখতে একটু সুবিধা হবে। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর বড় হইছে। ওকে, দেখো ভাই কি বলা আছে। আমাদেরকে বলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স, খেয়াল করো, চয়ন ব্রাদার্সের ব্যবসায়ের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। আচ্ছা, নিচের কোন লেনদেনগুলো সংগঠিত হয় ভাইয়া? দেখো, আমাদেরকে জানুয়ারির ১ তারিখে বলেছে ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। জানুয়ারির ২ তারিখে বলা আছে ১৮,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। ৭ তারিখে বলা আছে ধারে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। ১০ তারিখে বলা আছে নগদে মণিহারি ক্রয় ২,২০০ টাকা। ১২ তারিখে বলা আছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ২,০০০ টাকা। এবং ২০ তারিখে বলা আছে সুমনা ট্রেডার্সের নিকট হতে ৩০,০০০ টাকা পাওয়া গেল। এটা ছিল আমাদের লেনদেনগুলো। রিকোয়ারমেন্টে কি বলা আছে দেখো। ক নম্বর প্রশ্নে বলছে উপর্যুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ চিহ্নিত, এমন ঘটনাসমূহ চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করো। ভালো কথা, লেনদেন নয় ভাই, আমরা ১ নম্বর প্রশ্নে এটা খুব সুন্দর করে আলোচনা করেছিলাম যে কোনো একটা ঘটনা থেকে লেনদেনের উৎপত্তিটা আসলে হয় কিভাবে। যে কোনো একটা ঘটনা, মানে ঘটনা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু ঘটতেছে তাকেই কিন্তু আমরা আসলে ঘটনা বলি, তাই না? ঘটনা ঘটনা হতে পারে আর্থিক, ঘটনা হতে পারে অনার্থিক, অর্থাৎ এমন কিছু ঘটনা থাকে যেটার সাথে টাকা পয়সার সম্পর্ক নাই, আবার এমন কিছু ঘটনা থাকে যেটার সাথে টাকা পয়সার সম্পর্ক আছে। তাইলে ঘটনা, যেই ঘটনার সাথে টাকা পয়সার সম্পর্ক আছে, অর্থাৎ ঘটনাটা হইতে হবে আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা, শুধুমাত্র আর্থিক ঘটনা হইলেই হবে না। ওই আর্থিক ঘটনাটা আমার প্রতিষ্ঠানের, আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে অথবা পরিবর্তন করবে। কি করবে ভাইয়া? প্রভাবিত করবে অথবা পরিবর্তন করবে। তাহলে আমরা বলতে পারি আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে বা হচ্ছে পরিবর্তন করবে, তাই না? আচ্ছা, যদি এই দুইটা শর্ত কেউ পূরণ করে ফেলতে পারে তাহলে আমি সেটাকে গিয়ে বলবো লেনদেন। এই তাহলে আমি সেটাকে গিয়ে কি বলবো? লেনদেন বলবো। তার মানে একটা ঘটনা, সেটা যদি লেনদেন হইতে হয় তাহলে তাকে দুইটা শর্ত পূরণ করে ফেলতে হবে। নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে। নাম্বার 2, ওই আর্থিক ঘটনাটা অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করবে, তাইলে সেটাকে আমরা লেনদেন বলবো। আমাকে কিন্তু লেনদেন কি বা মানে লেনদেন কোনগুলো এটা আইডেন্টিফাই করতে বলে নাই। আমাকে বলছে কোনটা লেনদেন নয় সেটা তুমি আইডেন্টিফাই করো। কোনটা লেনদেন নয়, লেনদেন না, কোনটা এই শর্তগুলো পূরণ করতে পারে না সেটা বাইর করতে বলছে আমাকে। তাহলে আমি একটু দেখি একটা একটা করে। সবার প্রথমে আমরা আসি ২ তারিখে। বলা আছে ১৮,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। ভাইয়া ভালো কথা, আমি এখানে বলতে পারি, তোমাকে যদি আমি বলি যে বাবা বলো তো ২ তারিখের ঘটনাটা কত টাকার ঘটনা, তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া ২ তারিখের ঘটনাটা ১৮,০০০ টাকার ঘটনা। টাকার অঙ্কে পরিমাপ করতে পারতেছো, কিন্তু আমি কি তারে বেতন দিছি এখনো? দেই নাই তো। তাহলে আমি যদি তারে বেতন না দেই তাহলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাটা কোনোভাবে কি পরিবর্তন হইছে? কোনোভাবে কি প্রভাবিত হইছে? কোনোটাই কিন্তু হয়নি। তার মানে আমি যেহেতু তারে এখনো টাকা দেই নাই এবং তারে টাকা না দেওয়ার কারণে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো প্রভাব বা পরিবর্তন হয় না।
ভাই নিয়োগ দিলেই কি টাকা দিতে হয়? মানে তোমার আমি রাখলাম আমার কোনো একটা অফিসের কাজে, আমি তোমার ম্যানেজার বানাই দিলাম, যাও তুমি আজকে থেকে আমার অফিসের ম্যানেজার। ভাই তুমি ১ মাস কাজ করবা, তারপরে গিয়ে তোমার আমি টাকা দিব, তাই না? তার মানে তোমার আমি যখনই নিয়োগ দিলাম তখনই আমি তোমাকে টাকা দিব না। আমি তোমার যখনই নিয়োগ দিলাম আমি তখনই তোমারে কি করব না, টাকা দিব না, তাই না? তাইলে আমি এখানে কি বলতে পারি ভাইয়া, এইটা আমার জন্য লেনদেন নয়। এটা কি আমার জন্য লেনদেন নয়? কোনটা ভাইয়া? এই যে ২ তারিখের, এটা আমার জন্য লেনদেন নয়। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে ১২ তারিখে একটু খেয়াল করে দেখি, বলা আছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ২০০০ টাকা। ভালো কথা, তুমি বলতে পারো ভাইয়া এখানে তো আমি ২০০০ টাকা দিয়ে দিছি। আগের বার যেটা হয়েছিল যে ওকে ফাইন, টাকা তো দেয়নি, এবার তো টাকা দিয়ে দিছি, ২০০০ টাকা স্কুলের বেতন দিয়ে দিছি, তাহলে তো এটা লেনদেন হওয়ার কথা। কিন্তু এটা আমার জন্য লেনদেন না। তার কারণ এটা মালিকের জন্য লেনদেন। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে তার ব্যক্তিগত ছেলের জন্য বেতন দিছে। ভাই ছেলে তো মালিকের রে ভাই, ছেলে কার? ছেলে মালিকের। ছেলে কি আমার? তাহলে আমার যেহেতু ছেলে না, ছেলে মালিকের, মালিকের ছেলের জন্য মালিক স্কুলের বেতন দেখ, মালিক কোচিং এর বেতন দেখ, মালিক টিউশন ফির টাকা দেখ, এটা মালিকের ব্যক্তিগত ব্যাপার। এটা তো ব্যবসায়ের সাথে কোনোভাবে সম্পর্কিত না। তার মানে এইটা একটা আর্থিক ঘটনা, এটা আর্থিক অবস্থাকেও প্রভাবিত বা পরিবর্তন করতেছে, কিন্তু ব্যবসায়ের আর্থিক অবস্থা বা ব্যবসায়ের আর্থিক যেই পরিস্থিতিটা আছে সেইটাকে কোনোভাবে পরিবর্তিত বা প্রভাবিত করতেছে না। এই কারণে এইটাকে আমি কি বলবো, এই ১২ তারিখেরটাকেও আমি বলবো যে ভাইয়া তুমিও লেনদেন না, নয় আকারে না। বোঝা গেছে ভাই আমার কথাটা? ভাই কথাটা কি বুঝতে পারছি কিনা? তাহলে কত কত টাকা? ১৮,০০০ টাকা আর হচ্ছে ২০০০ টাকা। তার মানে ১ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে মোট ২০,০০০ টাকা। মোট কত টাকা? ২০,০০০ টাকা। আশা করছি ক নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি। খ নম্বর প্রশ্নে আমরা আসব। খ নম্বর প্রশ্নে বলেছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। ওই যে ক নম্বর একটা করে ১ নম্বরে যেমন করে আসছিলাম ওই রকম। খ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। ভালো কথা, আমি হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখাবো। এই দুইটা প্রশ্নই কিন্তু একই রকম। একটা কি আমি কথাই লিখবো, আরেকটা কি আমি টাকার অঙ্কে লিখবো, তাই না? আচ্ছা আমরা একটা একটা করে সলভ করি। হ্যাঁ, সবার প্রথমে আমরা আসি ১ তারিখের লেনদেন। ভাই সবার প্রথমে আমরা ১ তারিখের লেনদেনটা সমাধান করি। হ্যাঁ, কি বলা আছে ভাই ১ তারিখের লেনদেনে দেখি তো। ভাই ১ তারিখের লেনদেনে কি বলা আছে? বলা আছে ব্যবসায়ে মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। ভাইয়া আমি কি আনছি? ব্যবসায়ে মূলধন আনছি। কত টাকা? ৭৫,০০০ টাকা। ভাইয়া মূলধন হিসেবে আমার ব্যবসায়ে কি আসছে? নগদ টাকা আসছে। তার মানে আমার ব্যবসায়ে যে কোনো কারণেই হোক নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। আবার বোঝো, যে কোনো কারণেই হোক আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। এতটুকু কথা ফাইনাল, এতটুকু আমরা বুঝছি, তাই না? তাহলে নগদ টাকার পরিমাণ বাড়ছে, নগদ বৃদ্ধি আমরা বলতে পারি এটাকে। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি হচ্ছে নগদ বৃদ্ধি। ওকে, ভালো কথা, নগদ বৃদ্ধি। ভাইয়া নগদ টাকা কি আমার জন্য একটা সম্পদ না? ভাই নগদ টাকা এটা আমার জন্য কি একটা সম্পদ, সম্পত্তি। নগদ টাকা এটা আমার জন্য কি একটা সম্পদ, সম্পত্তি, তাই না? তার মানে নগদ টাকা বাড়া যেই কথা, আমার সম্পত্তি বৃদ্ধি পাওয়াও একই কথা। নগদ টাকা বৃদ্ধি পাওয়া বলতে যা বুঝি, সম্পত্তি বৃদ্ধি পাইলে আমি একই জিনিসকে বুঝি। তাহলে আমি এখানে এটাও ব্যবহার করতে পারি চাইলে, এ বৃদ্ধি মানে সম্পত্তির পরিমাণ বাড়ছে, সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাই না? এটুকু বোঝা গেল। আচ্ছা এরপরে কি ভাইয়া, এই যে আমি নগদ টাকা পাইলাম, কেন নগদ টাকা পাইলাম? আমি যে নগদ টাকা পাইছি, আমি নগদ টাকাটা কেন পাইছি? আমি নগদ টাকা পাইছি তার কারণ মালিক আমাকে নগদ টাকা দিছে। আমি নগদ টাকা পাইছি তার কারণ কি? মালিক আমাকে নগদ টাকা দিছে। ভাইয়া মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটাকে আমরা কি বলি? মূলধন হিসাব। মালিক ব্যবসায়ী কিছু দিলে আমরা সেটাকে মূলধন বলি। এবং যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যাপারটা কেমন একটু খেয়াল করে দেখো।
এই ব্যাপারটা কেমন একটু খেয়াল করে দেখ। আমি সবসময় এই ডায়াগ্রামটার কথা মনে রাখতে বলি সবাইকে। ক্যাপিটাল মানে মূলধন, আর এ রেভিনিউ মানে আয়, ইতে এক্সপেন্স মানে ব্যয়, দিতে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, তাই না? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, সি এবং আর এর আগে মানে মূলধন ও আয়ের আগে আমি প্লাস চিহ্ন ব্যবহার করছি, ব্যয় এবং উত্তোলনের আগে আমি মাইনাস চিহ্ন ব্যবহার করছি। এর দ্বারা তুমি এতটুকু শুধু মনে রাখবা, যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। কথা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে মালিক মূলধন দিছে ব্যবসায়ে, আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বাড়ছে। মালিক ব্যবসায়ে মূলধন দিছে মানে কি, আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বাড়ছে। তাহলে আমি এখানে বলতে পারি মূলধন বৃদ্ধি। এখানে আমি কি বলতে পারি, মূলধন, এখানে আমি কি বলতে পারি, মূলধন বৃদ্ধি, তাই না? আচ্ছা, মূলধন বৃদ্ধি পাইলে কি হয়, মূলধন বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ ও ই বৃদ্ধি। এই মূলধন বৃদ্ধি পাইলে কি হয়, আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মানে ও ই বৃদ্ধি। বোঝা গেছে ভাইয়া কথাটা? ভাইয়া কথাটা কি বুঝছি কিনা? তাইলে আমরা 1 নম্বর লেনদেনে কি লিখতে পারি, আমরা লিখতে পারি উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইছে, পাশাপাশি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। একটা লেনদেন আমরা বুঝলাম। এরপরে আমরা আসবো 7 নম্বর লেনদেন। ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ভাইয়া পণ্য বিক্রয় করছি, মনে রাখবা আমি পণ্য বিক্রয় অথবা ক্রয়, ক্রয় বিক্রয় করা যায় 3টা পদ্ধতিতে। শুধুমাত্র ক্রয় বিক্রয় না, যে কোনো ট্রানজ্যাকশন, যে কোনো লেনদেন করা যায় 3টা পদ্ধতিতে, নগদে, ব্যাংকে, বাকিতে বা ধারে। নগদে, ব্যাংকে, ধারে। এই 3টা উপায় ছাড়া অন্য কোনো উপায়ে আমার আসলে ট্রানজ্যাকশন করার, লেনদেন করার, আদান প্রদান করার কোনো সুযোগ নেই। এই 3টার মধ্যে যে কোনো একটা করতে হবে। আচ্ছা, এখানে ধারে করছে, তাই না? ভাইয়া তুমি একটু ধারের ব্যাপারটাকে পাশ কাটাও। ধারে আমি করি, নগদে আমি করি, বাকিতে আমি করি, ব্যাংকের মাধ্যমে করি, যেভাবেই করি না কেন আমি পণ্য বিক্রি করছি না? বুঝো আমার কথাটা, আমি যেইভাবেই করি না কেন আমি করছিটা কি, পণ্য বিক্রি করছি। বিক্রয় এটা একটা আয়, বিক্রয় এটা একটা আয়। এখন তুমি বলতে পারো ভাইয়া বিক্রয় আয় এটা আপনারা কেডা কইছে? এটার জন্য তোমাকে কয়েকটা টার্ম মুখস্থ করতে হবে। আমাদের বইয়ের 2য় অধ্যায়ের বেসিকের সেকশনের শুরুর দিকে দেখবা যে হিসাব বিজ্ঞানের উপাদান সমূহ নামে একটা মানে একটা টাইটেল তুমি পাবা। ওইখানে কোনগুলো আমার জন্য সম্পদ, কোনগুলো আমার জন্য আয়, ব্যয়, দায়, মূলধন, ওটার একটা লিস্ট দেওয়া আছে। সেখানে দেখবা বিক্রয় এটা আমার জন্য একটা আয়। এটা একটু মুখস্থ রাখা লাগবে। বিক্রয় এটা আমার জন্য একটা আয়। তবে আমি পণ্য বিক্রয় করছি, পণ্য বিক্রি করছি, তার মানে কি আমার বিক্রয়ের পরিমাণ বাড়ছে। আমি পণ্য বিক্রি করছি মানে কি আমার বিক্রয়ের পরিমাণ বাড়ছে। বিক্রয় বাড়ছে মানে কি আয় বাড়ছে, কারণ বিক্রয় তো আয়, তাই না? তার মানে আমি এখানে বলতে পারি এই, তার মানে আমি এখানে বলতে পারি কি আমার আয় বাড়ছে। এই কি বলতে পারি, আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি, তাই না? আচ্ছা ভাই, আমি কি বলছি, আয় বাড়লে কি হয়, মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। বলছিলাম না, মূলধন ও আয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। মূলধন ও আয়ের পরিমাণও যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি ও ই বৃদ্ধি। এখানে আমি কি বলতে পারি, ও ই বৃদ্ধি। কথাটা কি বুঝছি না বুঝি নেই? বোঝা গেছে, একটা পাশ বুঝছি। আচ্ছা, এখন আমরা আসি, আমি যে পণ্যটা বিক্রি করলাম আমি কেমনে বিক্রি করছি। আমি পণ্য বিক্রি করছি মেনে নিছি, কিন্তু বিক্রিটা করছি কেমনে, আমি পণ্যটা বিক্রি করছি ধারে, পণ্যটা বিক্রি করছি আমি বাকিতে। অর্থাৎ আমি পণ্য বিক্রি করছি কিন্তু আমার কোনো টাকা দেয় নাই। আমি মনে করো যে এই মার্কারটা বেচে দিছি তোমার কাছে, কিন্তু তুমি আমার এখন টাকা দাও নাই, তুমি বলছো ভাই টাকা পরে দিব। তুমি আমারে বলছো কি ভাই টাকাটা আমি আপনাকে পরে দিব। এই যে আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো তার নাম হচ্ছে দেনাদার। আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো তার নাম হচ্ছে দেনাদার, এবং দেনাদারটাকেই এখন আমরা প্রাপ্য হিসাব বলবো। ইংরেজিতে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল।
আমি এখন এই দেনাদারটাকেই কি নামে ডাকবো? প্রাপ্য হিসাব নামে ডাকবো, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি যে আমার এখানে কিসের পরিমাণ বাড়ছে? দেনাদারের পরিমাণ বাড়ছে। দেনাদার মানে কি? প্রাপ্য হিসাবের পরিমাণ বাড়ছে। প্রাপ্য হিসাব বৃদ্ধি। আচ্ছা ভাইয়া, প্রাপ্য হিসাব বাড়ছে মানে কি ভাইয়া? এই প্রাপ্য হিসাব একটা সম্পদ। প্রাপ্য হিসাব, দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, পাওনা, এগুলো সব একই জিনিস, একটা একটা সিনোনিম। এটা আমার জন্য একটা সম্পদ। তার মানে আমার এখানে সম্পত্তির পরিমাণ বাড়ছে। আমি বলতে পারি এ বৃদ্ধি। আমি বলতে পারি কি? এ বৃদ্ধি। আমি কি বলতে পারি? এ বৃদ্ধি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে আমরা এই 7 তারিখের লেনদেনের প্রভাব কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এবং সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা এটা বলতে পারি। তাহলে আমরা 7 নম্বর লেনদেনটাও সম্পূর্ণটাই বুঝতে পারলাম। 7 তারিখেরটা আমরা বুঝলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে 10 তারিখের লেনদেনে। বলা আছে নগদে মণিহারি ক্রয় কত টাকা? 2200 টাকা, মানে 2200 টাকা। নগদ টাকা দিয়ে আমি মণিহারি কিনছি। এন্ড মণিহারি মানে কি? স্টেশনারির বাংলা অর্থ হচ্ছে মণিহারি। কাগজ, কলম, স্টাপলারের পিন, এই জিনিসগুলোকে আমরা মণিহারি বলি। তো মণিহারি ক্রয় এটা একটা ব্যয়। মণিহারি এটা একটা ব্যয়বাচক লেনদেন। তার মানে আমি কি করছি ভাইয়া? আমি মণিহারি কিনছি। তাহলে মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে। ভাইয়া আমি মণিহারি কিনছি, তার মানে কি আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি ব্যয় বৃদ্ধি। এখানে আমি কি বলতে পারি? ব্যয় বৃদ্ধি। কয় তারিখের লেনদেন? 7 তারিখের। 7 তারিখ আমি কি বলতে পারি? ব্যয় বৃদ্ধি। ভালো কথা, ব্যয় বৃদ্ধি। ভাইয়া ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? আমরা কি শিখছিলাম? ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। ব্যয় অথবা উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? ভালো কথা। তাহলে আমার এখানে ব্যয় বৃদ্ধি পাইছে না? মণিহারি ক্রয় করছি। মণিহারি একটা ব্যয়বাচক উপাদান। মণিহারি ক্রয় করার ফলে মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তো ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তার মানে ও ই হ্রাস। ও ই হ্রাস। ওকে, এই পর্যন্ত আমরা বুঝছি। এখন এই যে আমি মণিহারিটা কিনছি, কেমনে কিনছি? ভাইয়া আমি যে মণিহারিটা কিনলাম, কিভাবে কিনছি? মণিহারিটা যে আমি কিনেছি সেটা আমি কিভাবে কিনেছি, তাই না? কোনো কিছু তো বলে নাই। ও বলে দিছে, দেখো, নগদে। যদি কোনো কিছু নাও বলে দিত, যদি শুধু বলতো মণিহারি ক্রয়, তারপরে আমরা ধরে নিতাম নগদে। যেহেতু বলেই দিছে নগদ টাকা দিয়ে আমি মণিহারি কিনছি, তুমি আমাকে বলো আমি যদি নগদ টাকায় মণিহারি কিনি তাহলে কি আমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় না হ্রাস পায়? নিঃসন্দেহে আমার নগদ টাকার পরিমাণ কমে যায়। তাহলে আমি এখানে বলতে পারি নগদ হ্রাস। এখানে আমি কি বলতে পারি? নগদ হ্রাস। নগদ হ্রাস মানে কি ভাইয়া? এ হ্রাস। এই নগদ হ্রাস মানে কি? এ হ্রাস, অর্থাৎ সম্পত্তির পরিমাণ। নগদ তো সম্পদ, তাই না? তার আমার সম্পত্তির পরিমাণটা কমে যাবে। তাহলে ভাইয়া 7 তারিখের লেনদেনের, সরি 7 তারিখ বলছি কেন, 10 তারিখ, 10 তারিখ, 10 তারিখের লেনদেনের, তারিখটা ভুল লিখছিলাম। 10 তারিখের লেনদেনের প্রভাব আমরা কি বলতে পারি? উক্ত লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং সম্পত্তি হ্রাস পেয়েছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে কয় তারিখের লেনদেন? 20 তারিখের লেনদেন। এরপরে কয় তারিখের লেনদেন? 20 তারিখ। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। বেশি মানে মাথায় বেশি প্রেসার দেওয়ার দরকার নেই ভাইয়া, মাথায় বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট এতটুকু মাথায় ঢুকাও যে তুমি নগদ টাকা পাইছো, কোন একটা ব্যক্তির কাছ থেকে তুমি 30,000 টাকা নগদ পাইছো, সুমনা ট্রেডার্সের কাছ থেকে পাইছো। ভাই সুমনা ট্রেডার্স ও কি তোমার তালই বাড়ির আত্মীয় লাগে? ও তোমার শুধু শুধু টাকা দিবে কেন? তুমি ধরে নাও টাকা পাইছো। সোজা কথা, আমি কোন একটা পক্ষের কাছ থেকে টাকা পাইছি, আমি কোনো একটা পক্ষের কাছ থেকে কি পাইছি? টাকা পাইছি, এতটুকুই শেষ। আর আর বেশি চিন্তা করা লাগবে না। আমি কোনো একটা পক্ষের নিকট হতে নগদ টাকা পাইছি। ভালো কথা। নগদ টাকা যদি পাই তাহলে আমার নগদ টাকার পরিমাণ বাড়ে। আমি বলতে পারি নগদ বৃদ্ধি। নগদ বৃদ্ধি। নগদ বৃদ্ধি পাওয়া মানে কি? আমার সম্পদ বৃদ্ধি পাওয়া, এ বৃদ্ধি।
নগদ বৃদ্ধি পাওয়া মানে কি আমার এই বৃদ্ধি পাওয়া। বোঝা গেছে এতটুকু কথা? ভালো কথা, এইটুকু বুঝলাম। এরপরে এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, সুমনা ট্রেডার্স এর নিকট থেকে পাইছি। ভাই টাকা পাইছে এইটুকু বুঝলাম, লিখে ফেলছি টাকা পাইছি। এখন চিন্তার বিষয় টাকাটা আমি পাইলাম কেন? এখন চিন্তার বিষয় আমি টাকাটা কেন পাইলাম? আমার টাকাটা দিল কেন? টাকা দিয়েছে আমি টাকা পাইতাম এই জন্য। ভাই তোমারে কেউ টাকা দিবে কেন? টাকা দিবে তুমি কি তার আত্মীয় লাগো? মানে তোমাকে টাকাটা দিবে কেন? তুমি টাকা পাইতা এই জন্য টাকা দিছে। আমাকে কেউ টাকা দিছে কেন? টাকা দিবে। আমি তার কাছে টাকা পাইতাম এই জন্য সে আমার টাকা দিছে। সোজা কথা, ব্যবসায়ে কেউ কাউরে তো দান করে না, কেউ তো কাউরে ভিক্ষা দেয় না, তাই না? তার মানে আমি সুমনা ট্রেডার্সের কাছ থেকে টাকা পাইতাম এই জন্য সুমনা ট্রেডার্স আমাকে টাকা দিছে। তার মানে কি আমি পাইতাম। আমি কারো কাছে টাকা পাই, তার নাম প্রাপ্য হিসাব। আমি কারো কাছে টাকা পাই, তার নাম প্রাপ্য হিসাব। আমি পাইতাম, পাইতাম কেন? কারণ পাইতাম টাকা দিয়ে দিছে আমারে, এখন আর পাই না, আগে পাইতাম। এখন আর পাই না, আমি কি টাকাটা আগে পাইতাম, তাই না? তাইলে আমি এই জায়গায় বলতে পারি এখানে কি হয়েছে, আমার প্রাপ্য হিসাব আসছে, প্রাপ্য হিসাব হ্রাস পাইছে, তাই না? আচ্ছা, প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব একটা সম্পদ, তাহলে আমার সম্পত্তির পরিমাণও হ্রাস পাইছে। আমি তাহলে এখানে বলতে পারি এ হ্রাস। আমি তাহলে এখানে কি বলতে পারি? আমি তাহলে এখানে বলতে পারি এ হ্রাস। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে আমি ২০ তারিখের লেনদেনে গিয়ে কি বলতে পারি? ২০ তারিখের লেনদেনে গিয়ে বলতে পারি যে উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তি হ্রাস পেয়েছে। বোঝা গেছে কথাটা ভাইয়া? তাহলে যেই ৪টা লেনদেন ছিল, আমি আশা করি ৪টা লেনদেনের প্রভাবটা তোমাদেরকে বুঝাইতে পারছি ইন ডিটেলস। কেন কোনটা বাড়ছে, কেন কোনটা কমছে, এই কোশ্চেনগুলো তোমাদের দূর হয়েছে। এখন আমরা দেখি, আমরা একটু সত্যতা যাচাই করি যে আমরা যা করছি আমরা কি সবকিছু ঠিক করছি কিনা। ওকে, সবার প্রথমে আসি ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন আমি বলছি কয়ের উত্তর হবে ২০,০০০ টাকা, ১৮,০০০ এবং ২,০০০ যোগ করলে ২০,০০০, এই যে ২০,০০০ টাকা। বোঝা গেছে ভাইয়া? এইটুকু বুঝলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে, হ্যাঁ ওকে, আমরা একটু খ নাম্বারটায় চলে যাব, ঠিক আছে? আচ্ছা, খ নাম্বারটা, খ নাম্বারে আমরা কি কি ব্যাখ্যাগুলো দেখছিলাম ওই ব্যাখ্যাগুলো জায়গায় দেখব। জানুয়ারি ১ তারিখে নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল মালিক, তাই না? তাহলে মালিক নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করার ফলে আমার কি বাড়ছিল? নগদ টাকা মানে এ বৃদ্ধি পাইছিল, ও ই বৃদ্ধি পাইছিল। প্রমাণ পাইছো কিনা দেখো। তুমি জায়গায় এইভাবে লিখতে পারবা, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বা এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বা ও ই বৃদ্ধি পাইছে, লিখে দিবা। আমি যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা নাই, তুমি তোমার মতো করে লিখবা, ঠিক আছে? মানে ভাষাটা তোমার হবে। আমি আমার ভাষায় লিখছি, যেহেতু বই একটু পরিপাটি করে লিখতে হবে এই জন্য আমি লিখছি। তার মানে এই না যে এইভাবেই লিখতে হবে, তুমি তোমার মতো করে লিখতে পারবা। এরপরে কি ছিল ভাইয়া? এরপর আমরা ধারে পণ্য বিক্রয় করছিলাম, এর ফলে আমার কি বাড়ছিল? মালিকানা সত্ত্ব বাড়ছিল, সম্পদ বাড়ছিল, তাই না? মিলায় দেখো, একটু পিছনের দিকে টাইনা দেখো, এটাই বলছিলাম কিনা, এইটাই বলছিলাম কিনা, একটু পিছনের দিকে টাইনা দেখো। হইছে? কথা মিলছে ভাইয়া? এরপরে কি আমি মণিহারি কিনছিলাম নগদ টাকায়, তার মানে আমার নগদ টাকা হ্রাস পাইছিল, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছিল। এই যে দেখো ভাইয়া, মালিকানা সত্ত্ব হ্রাস, নগদ হ্রাস। এখন তুমি বলতে পারো যে ভাই আগে মালিকানা সত্ত্ব হ্রাস লিখছি এরপরে নগদ হ্রাস লিখছি, সমস্যা হবে? কোনো অসুবিধা নেই, তুমি আগে নগদ লেখো পরে মালিকানা সত্ত্ব লেখো, তোমার ইচ্ছা। এটাতে কোনো নাম্বার কাটাকাটির কোনো সুযোগ নেই। এরপরে কি? এরপরে আমি প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাইছিলাম, তাই না? প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাইছিলাম মানে কি? আমার দেনাদার, আমার হচ্ছে নগদ টাকা বাড়ছিল, আর হচ্ছে কি আমার সম্পদ হ্রাস পাইছিল, মানে নগদ টাকা নামে সম্পদ বাড়ছিল, প্রাপ্য হিসাব বা দেনাদার নামে সম্পত্তি হ্রাস পেয়ে গেছিল, তাই না? তাহলে এটাই করলাম আমরা, যা করছি তাই। এবং দেখো, খ নাম্বারে আমি রিটার্ন যা করছি, গ নাম্বারে আমি এটা নাম্বারিক্যাল তাই করব। দেখো প্রথমে কি হয়েছিল, এই ১ তারিখে কি হয়েছে দেখো তো ভাইয়া, নগদ টাকা বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। এই যে জানুয়ারি ১ তারিখে নগদের ঘরে বাড়াইলাম, জানুয়ারি ১ তারিখে মালিকানা সত্ত্বের ঘরে বাড়াই দিলাম, কোনো অসুবিধা আছে? আচ্ছা, এরপরে ভাই ৭ তারিখে কি হয়েছিল? ৭ তারিখে আমার একবার এ বৃদ্ধি পাইছিল, ও ই বৃদ্ধি পাইছিল। এই যে দেখো ৭ তারিখে এ মানে কি? প্রাপ্য হিসাব বাড়ছিল, তাই না? হ্যাঁ, এই যে প্রাপ্য হিসাব বাড়ছিল, এই যে দেখো প্রাপ্য হিসাবের ঘর বাড়াই দিলাম ৫০,০০০, এই যে বাড়াই দিলাম ৫০,০০০। কোনো অসুবিধা কি আছে? যোগ বিয়োগ তোমরা করতে পারো ভাইয়া, একটা দেখাই দিই। এরপরেও ৭৫,০০০ ছিল, ৭৫,০০০ই থাকবে এখানে, এখানে তার কোনো কিছু আসবে না, তো ৭৫,০০০ জায়গায় ৭৫,০০০, ৫০-এর জায়গায় ৫০, ৭৫,০০০ আর ৫০,০০০ যোগ করলে ১,২৫,০০০ টাকা। ওকে ফাইন, গেল। এরপরটা কি ছিল? এরপরটা আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাইছিল,
নগদ টাকা হ্রাস পাইছিল। তাহলে ভাইয়া এই যে দেখো নগদের ঘর, নগদ টাকা হ্রাস, মালিকানা সত্ত্বের ঘর, মালিকানা সত্ত্ব হ্রাস, নগদ হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, তাই না? আচ্ছা, এরপরে কি হয়েছিল ভাইয়া? এ বৃদ্ধি পাইছিল, এ হ্রাস পাইছিল। এই যে দেখো এ বৃদ্ধি, এ হ্রাস, কোনো অসুবিধা নেই। তুমি শুধুমাত্র দেখবা লাস্টে গিয়ে দুই পাশের যোগফল যেন সমান হয়। এই সমান সমানের দুই পাশ যেন সমান হয়। এই দুই পাশের সমান সমান হইলে অঙ্ক ঠিক আছে। বোঝা গেছে ভাইয়া? আমি আবারও বলতেছি ভাইয়া, তোমরা অনেকেই বলতে পারো ভাই আপনি তো অঙ্ক করাই দিচ্ছেন না। আমি তোমাকে অঙ্ক করাইতে আসি নাই, আমি তোমাকে অঙ্কটাকে বোঝাইতে আসছি, প্রশ্নটাকে বোঝাইতে আসছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি প্রশ্নটাকে যতভাবে ভেঙে তোমার সামনে উপস্থাপন করা যায় আমি এটা চেষ্টা করেছি। আমি তোমাদের কাছে অনুরোধ করব, যখন তোমরা ক্লাস করবা বইটা সামনে নিয়ে, আমি যেমন যেমন বইয়ের মধ্যে দাগায় দাগায় অঙ্কগুলো করছি, একটা দুইটা অঙ্ক এরকম দাগায় দাগায় অঙ্কটা করো বইয়ের মধ্যে, দেখবা তোমার কনফিডেন্স এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে এর পরের অঙ্কগুলো তুমি বলবে আর ক্লাস করব না, নিজে নিজে করব। তখন নিজে নিজে করার সাহসটা পাবা। ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।